রোদের তেজ বেড়েছে, তাপ সহ্য করা যাচ্ছে না, সারা শরীর ঘামে ভিজে গিয়েছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। এরই মধ্যে 2 লিটার পানিও খেয়ে ফেলেছি, তবুও তেষ্টা মিটছে না। ধান কাটার কাজ এত কঠিন আগে জানা ছিল না, তবে কাজ করতে খুব একটা খারাপ লাগছে না, তেমন অসুবিধাও হচ্ছে না, বলা যায় ভালোই লাগছে। কাজের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ধান ক্ষেতের ধারে একটা কচু গাছ, গাছে 2টো লতিও ধরে আছে, লম্বা হয়ে দুদিকে চলে গিয়েছে। মা কচুর লতি খেতে ভীষণ পছন্দ করে, তবে আমাদের বাড়িতে কখনো এই খাবারটা রান্না করা হয় না। দাদির অ্যালার্জি আছে বলে ছোট চাচা পছন্দ করেন না, কাজেই বাবা কখনো বাজার থেকে এই বস্তুটি কিনে আনেন না, মা বললেও আনেন না, এড়িয়ে যান। হঠাৎই মন খারাপ হয়ে এলো, কচু গাছের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লাম। বাচ্চা বলল, দুপুর হয়ে গেছে, আমি গিয়ে খাবার নিয়ে আসবো? না, তোর যেতে হবে না, আমি গিয়ে খেয়ে আসবো। কাজ করছিস জানলে আঙ্কেল তো বকবে তোকে। আপাতত কাউকে কিছুই বলবো না। কিছু বলবি না? কিন্তু বাড়িতে তো ফিরতে রাত হয়ে যাবে, প্রশ্ন করবে না? মাকে বলে এসেছি আমি তোর মামার বাড়িতে এসেছি, কাজের কথা বলে আসিনি, এমনি ঘুরবো বলেছি। দেরি হলে খুব একটা চিন্তা করবে না। তোর গা কুটকুট করছে নাকি? করছে, ভীষণ রকমের কুটকুট করছে, কিন্তু সমস্যা নেই, মানিয়ে নিতে পারছি। তা ভালো, তোর মা না অনেক ভাগ্যবতী, তুই তার জন্য কত কষ্ট করছিস জানিস? মা আমাকে অনেক যত্ন নিয়ে মানুষ করেছে, আমার গায়ে কখনো ফুলের টোকা লাগতে দেয়নি। এখন একটু রোদে দাঁড়ালে চিল্লাপাল্লা শুরু করে দেয়, যেন রোদে দাঁড়ানোর কারণে আমার শরীরে কিছুক্ষণের মধ্যে ফোসকা পড়ে যাবে। বাচ্চা আমার কথার জবাব দিল না, হাসলো। মায়ের মুখে শুনেছি আমার নানার অনেক ধান জমি ছিল, একবারে 100-150 মণ ধান উঠতো। ঘরে বছরের চাল রেখে বাকি সব ধান সস্তা দামে বিক্রি করে দিত। বছরের চাল ঘরেই থাকতো, টুকটাক সদাই পাতির অভাব পড়লে গায়ে লাগতো না, দিব্যি চলে যেত। নানা সেই ধান জমি এখন আর নেই, বিক্রি করে দিয়েছে। একদিন হঠাৎই সে জমির দলিলপত্র নিয়ে হাঁটা শুরু করলো। নানি জিজ্ঞেস করতে বলল, জুয়াই হেরে গেছে, জমি দিতে হবে। সেই শুরু, তারপর থেকে সে জমির এতটুকু আর অবশিষ্ট থাকেনি, সব শেষ হয়ে গিয়েছিল। কাজ শেষ হতেই সন্ধ্যা নেমে গেল, জায়েদার সাথে দেখা করার সুযোগই পেলাম না। মেয়েটা হয়তো বা কিছু বলতে পারতো, কে জানে। কাল একটু আগেই কাজ শেষ করতে হবে, জায়েদার সাথে দেখা করা খুব জরুরি, সময় নষ্ট করা যাবে না। সব কাজ শেষ করে গোসল করে ফেললাম। বারবার করে সাবান দিয়ে ডলেও গায়ের কুটকুটানি কমলো না, অল্প হলেও রয়ে গেছে। বাচ্চা আমাকে খানিকটা পথ এগিয়ে দিল, উৎসাহী গলায় বলল, তোর গায়ে ব্যথা হয়নি? হয়েছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এখন তো বুঝতে পারছিস না, বাড়িতে গিয়ে এক ঘুম দেওয়ার পর বুঝতে পারবি। বাচ্চা খুব উঁচু গলায় হাসতে লাগলো। আমি কোনো জবাব দিলাম না, হাতের ব্যাগটা একটু শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইলাম। অটো রিক্সা এলে তাতে উঠে পড়বো। মা কচুর লতি দেখে ভীষণ অবাক হলো, খুশি খুশি গলায় বলল, লতি কোথায় পেয়েছিস? বাচ্চার মামার বাড়িতে গিয়েছিলাম, ওখানেই দেখলাম অনেকগুলো গাছের লতি ধরেছে, খেতে ইচ্ছা করলো তাই নিয়ে এলাম। খুব ভালো করেছিস, ঘরে কুচো চিংড়ি আছে, বেশ জমিয়ে রান্না করব। মা খুব আগ্রহ নিয়ে লতিগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো, হাসি হাসি মুখ করে বলল, এই লতি খুব ভালো, কেমন মোটা দেখেছিস, রাঁধলে খুব খেতে ভালো লাগবে। আমি শান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম, মনের ভেতর শান্তি লাগছে। অনেকদিন হলো মাকে এত খুশি দেখিনি। ফুপু কি কাজে যেন মায়ের কাছে এসেছিল, লতি দেখে নাক মুখ কুচকে ফেললো, বিরক্ত গলায় বলল, এসব কে এনেছে? মায়ের অ্যালার্জি আছে, ছোট ভাই খায় না, তার উপর এগুলো খেলে গলা ধরে। ঠিক মতো রাখতে পারলে গলা ধরে না আপা, আমার তো খুব ভালো লাগে। ভালো লাগে? তোমার ভালো লাগে বললেই হলো নাকি? বাড়ির কেউ এসব খায় না, শুধু শুধু একা মানুষের জন্য টাকা দিয়ে কিনে ছাইছা, তা আর কোনো মানেই হয় না। সবুর বাড়িতে আসুক, দিন দিন ও কেমন কাণ্ডজ্ঞান হয়ে যাচ্ছে, বিশ্বাসই করতে পারছি না। আপনার মানে হওয়ার তো কোনো দরকার নেই ফুপু, আপনি তো এগুলো কিনে আনেনি, আর আব্বাও কিনে আনেনি, আমি এনেছি, তাও আবার আমার বন্ধুর মামার বাড়ি থেকে। এখানে আপনাদের কথার কি আছে? বন্ধুর মামার বাড়িতে গিয়েছিলি বুঝি? তোর বাবা জানে? জানে, আর না জানলেও কোনো সমস্যা নেই, আমি এমন কিছু করে ফেলিনি যা জানলে তার মান সম্মান চলে যাবে। আপনি বাবার বাড়িতে বেড়াতে এসেছেন, ঠিক মতো খাবেন, ঘুরবেন, ফিরবেন, হয়তো সংসারের কাজে নাক গলিয়ে ঝামেলা বাঁধানোর তো কিছু দেখছি না। ফুপু চোখ বড় করে ফেলেন, কর্কশ গলায় বললেন, মুখে চোপা করা শিখেছিস দেখছি। মুখে মুখে চোপা করছি না, আপনি যে কথাগুলো বললেন আমি সেসবের শুধু উত্তর দিয়েছি। ফুপু আরো কিছু বলতে যাচ্ছিল, মা তাকে থামিয়ে দিল। আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না নাকি? আমি মায়ের দিকে এক পলক তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। বাবার বাড়িতে আসার সময় হয়ে গিয়েছে, এসে এসব শুনলে আবার ঝামেলা শুরু করবে, বোধহয় সেজন্যই মা সবটা মিটিয়ে দিতে চাইলো। ফুপু বলল, যাকগে, তোমাদের ছেলে ভালো খারাপ তোমরাই বুঝবে, আমার কি। আমি যেটা বলছিলাম, তিমুর শরীরটা ভালো লাগছে না, ভাত খাবে না বলছে, ওকে 1 প্যাকেট নুডলস রান্না করে দাও তো। মা মাথা দুলে রান্নাঘরের দিকে চলে গেল। ব্যাপারটা আমার কাছে একটুও ভালো লাগলো না। ফুপু দিব্যি সুস্থ মানুষ, এই সামান্য কাজটুকু করতে তার খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘরে চলে এলাম। তানহা এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, ফেসবুক আইডি লক করা, বাইরে থেকে কিছু বোঝারও উপায় নেই। খানিকক্ষণ শুয়ে থাকার পরে গায়ের ব্যথা অনুভব করতে পারলাম, মনে হচ্ছিল কেউ আমাকে বেধড় মার মেরেছে। হাত পা নড়াতে পারছি না। ধান কাটায় খুব একটা সমস্যা হয়নি, কিন্তু ধানের বোঝা বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে এই দশা হয়েছে। গায়ের ব্যথার খুব দারুণ একটা ওষুধ আমার জানা আছে, চুই ঝাল আর কালো জিরা ভর্তা। মা খুব চমৎকার বানায়। বহু কষ্টে উঠে দাঁড়ালাম। মা রান্নাঘরে বসে কচুর লতি কাটছে, সে আমাকে দেখেই হেসে ফেললো। আমি বললাম, এখন রাঁধবে? হ্যাঁ, খুব বেশি রাত হয়নি তো, নিয়ে এসেছিস, রান্না করেই ফেলি।
করো, আমাকে তোমার ওই ব্যথা কমানো ভর্তাটা বানিয়ে দেবে, গায়ে খুব ব্যথা হয়েছে। গায়ে ব্যথা হলো কি করে রে? বাদশার মামা ধানের বোঝা তুলতে পারছিল না, তাই তাকে একটু সাহায্য করে দিলাম। তা ভালো করেছিস, এখন গিয়ে একটু শুয়ে থাক। আচ্ছা বলে নিজের ঘরে চলে এলাম। মাকে একটা মিথ্যে কথা বলা হয়ে গেল। সুস্থ সবল শরীরে সজ্ঞানে মিথ্যে বলার জন্য মনে মনে তওবাও কাটলাম। সত্যিটা বলে দিলে মা কখনো আমাকে কাজ করতে দিত না। কঠিন মুখে বলতো, আমার ওসব গহনার প্রয়োজন নেই, তোমার কোনো কাজ করতে হবে না। বুক চিরে দীর্ঘশ্বাস বের করে দিলাম। রাতে খাওয়ার সময় ফুপু আমার থালার দিকে তাকালো, সরু গলায় বলল, চিংড়ি মাছ দিয়ে লতি ভাজা করেছো? মা মাথা দুলালো। ফুপু বলল, আমাকেও একটু দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। ইচ্ছে করলো দু চারটে কঠিন কথা শুনিয়ে দেই, তবে কিছু বললাম না, চুপচাপ খেয়ে চলে এলাম। সারাদিন কাজের পর বই পড়তে একটু ইচ্ছা করলো না, বিছানায় পিঠ এলিয়ে দিলাম। কাল সকালে একবার কলেজে যেতে হবে। বাদশার মামাকে বলে এসেছি, তিনি অমত করেননি। স্বাভাবিক মুখে বলেছেন, আজ অনেক কাজ করেছো, কাল এমন করে পুষিয়ে দিতে পারলে আমার সমস্যা নেই, আর না পারলে অর্ধেক বেতন দিব, সমস্যার কিছু নেই, নিশ্চিন্তে থাকো। ক্লান্তিতে চোখ বুঝে আসছিল, ফিস ফিস শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি ছোট চাচা ফোনে কথা বলছে। শুধু কথা বলছে না, কথা বলতে বলতে হাসছে। নিশ্চয়ই তানহার সাথে কথা বলছে। তার সাথে কথা বলার সময় ছোট চাচা খুব হাসে, দেখে মনে হয় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। স্যার বইয়ের রিভিউর রেজাল্ট ঘোষণা করেছে, পুরস্কারটা আমি পাইনি, চাঁদনি পেয়েছে। এই মেয়েটা পড়াশোনায় ভালো না, সারাক্ষণ গল্পের বই নিয়ে থাকে, ক্লাস ফাঁকি দিয়ে লাইব্রেরিতে বসে থাকে। সেদিক থেকে দেখতে গেলে পুরস্কারটা ওরই প্রাপ্য। তবু আমার মন খারাপ হয়ে গেল। 1000 টাকা পেলে অনেকটা এগিয়ে যেতাম। বাদশার মামার ধানি জমি খুব বেশি না, একদিনে অনেকটা ধান কাটা হয়ে গেছে। এভাবে চললে 7-8 দিনে কাজ শেষ হয়ে যাবে, অর্ধেক টাকাও জোগাড় হবে না। কি করব বুঝে উঠতে পারলাম না। মন খারাপ করেই কাজে চলে গেলাম। দিনটা ওভাবেই কাটলো। সন্ধ্যায় তিমু আমার কাছে এলো, ঝলমলে গলায় বলল, রিভিউ প্রতিযোগিতার রেজাল্ট দিয়েছে, তুমি জিতেছো? না, আমি পুরস্কারটা পাইনি। কে পেয়েছে? একটা মেয়ে। একটা মেয়ে পেয়েছে, কিন্তু তুমি কিভাবে বুঝলে? স্বপ্নে দেখেছি। আমি আরো একটা ব্যাপার স্বপ্নে দেখেছি। কি দেখেছিস? তুমিও পুরস্কার পাবে, কালকে ক্লাসে স্যার সেটা ঘোষণা করবে। তুমি কিন্তু ক্লাস মিস দেবে না। দেবো না। আর কিছু বলবি? বলবো, তবে তোমাকে বলবো না, সবার সামনে বলবো। বসার ঘরে এসো। যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও চলো, আমার কথাগুলো খুবই ভারী, শুনলে হঠাৎ করে জিহ্বার উপর গরম চা পড়ে যাওয়ার মতো অনুভূতি পাবে। তবুও ইচ্ছা করছে না। তিমু আমাকে ছাড়লো না, বসার ঘর পর্যন্ত নিয়ে তারপরই থামলো। শান্ত গলায় বলল, তোমাদের সবার সাথে আমার একটা কথা বলার আছে। দাদি বললেন, আমাদের সাথে আবার তোমার কি কথা? ছোট মামার বিয়েতে ব্যান্ড পার্টি আনতে চাও নাকি? না, ব্যান্ড পার্টি আনতে চাই না। তাহলে কি বলবে? কথাটা হবু মামানিকে নিয়ে। ছোট চাচা সোফায় বসে চা খাচ্ছিলেন, মুখের সামনে এক কাপ থেকে সরিয়ে বিস্মিত গলায় বললেন, তানহাকে নিয়ে কি বলবে? তিমু বলল, আমার কথাগুলো খুব সিরিয়াস, শুনে চিৎকার চেঁচামেচি শুরু করতে পারবে না। আমি তিমুর দিকে তাকালাম, তার চোখ মুখ শান্ত। ঝড় আসার আগে পরিবেশ যেমন শান্ত থাকে তেমনই শান্ত। কি বলবে তিমু? তানহার ব্যাপারে সে কি এমন জেনে গেছে? সেদিন আবার সে বলল, আমি স্বপ্নে দেখেছি তানহা অন্য কারোর সাথে পালিয়ে যাবে, আমার কথাটা তোমরা মিলিয়ে নিও। এই কথা শুনে বাড়িতে আবার থমথমে পরিবেশ তৈরি হয়ে গেল। রাতে কেউ খাওয়ার কোনো আগ্রহ দেখালো না। ফুপু তিমিকে মেরে মেরে ক্লান্ত হয়ে গিয়েছিল। সে এক গ্লাস দুধ দিয়ে তড়িঘড়ি করে শুয়ে পড়লো। ছোট চাচার মেজাজ খারাপ। তার বিয়ে ঠিক হওয়ার পর থেকে যেসব অশান্তি শুরু হয়েছে সেগুলো সে মানতে পারছে না। অতিরিক্ত ভদ্রতা দেখাতে গিয়ে মুখের উপর কিছু বলতেও পারছে না, নিজে নিজে ফোঁস করছে। একমাত্র দাদি একটু গুছিয়ে খেলেন। খাওয়া শেষে মাকে ডেকে বলেন, খাবার দাবার সব গুছিয়ে রেখে দাও। ছেলেটার বিয়ে ঠিক হওয়ার পর থেকে এই বাড়িতে যা শুরু হয়েছে, মানুষের কুনজর লেগেছে। আমার ছেলের সুখ কেউ সহ্য করতে পারছে না। বাড়িতে মিলাদ দিতে হবে। মা তার কথার জবাব দিলেন না, অল্প হাসলেন। বরাবরই আমার একটু শীত বেশি লাগে। মা বলে, আমি খুব শীত কাতুরে। রাতের বেলা একটা কম্বল আর একটা লেপ গায়ে চাপিয়েও মাঝে মধ্যে শীত মানায় না। আজকেও মানাচ্ছে না। ঘরে জানালা বন্ধ করা হয়নি। জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে, বরফ শীতল বাতাস। কম্বলের ভেতর থেকে বেরিয়ে জানালা বন্ধ করতে ইচ্ছা করলো না। ওভাবে গুটিসুটি মেরে বসে রইলাম। শেষ রাতের দিকে ঘুম ভাঙলো। শীতে কাঁপতে কাঁপতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক খেয়াল করতে পারছি না। ঠান্ডাও কমেনি। গায়ের কম্বলটা আরো একটু জড়িয়ে নিয়ে লম্বা হাই তুললাম। কান্নার শব্দ শোনা যাচ্ছে, মেয়ে মানুষের কান্না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এত রাতে কে কাঁদছে? তিমু বেলকনির কোণে দাঁড়িয়ে কাঁদছিল। পায়ের শব্দ শুনে এক পলক পেছনে ঘুরে তাকালো। ভেজা গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? কান্নার শব্দ শুনে এখানে দেখতে এলাম। এত রাতে হঠাৎই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? ফুপু মেরেছে সেজন্য? না, সেজন্য কাঁদছি না। তাহলে কেন কাঁদছিস? গায়ে ব্যথা করছে? না, গায়ে ব্যথা করছে না। তাহলে সবার মতো তুমিও আমাকে মিথ্যাবাদী মনে করছো, তাই না? না, তা মনে করবো কেন? তুই তো মিথ্যা কথা বলিসনি। যা স্বপ্নে দেখেছিস তাই বলেছিস। এখানে তো মিথ্যার কিছু নেই। তাহলে সবাই এমন করলো কেন? মা কেন আমাকে এত মারলো? আমাদের দেখা স্বপ্নগুলো নিজের কাছে সত্যি মনে হয় ঠিকই, তবে বাস্তবে এর কোনো ভিত্তি নেই। তাছাড়া কোনো ধরনের প্রমাণ ছাড়া তুই কারোর উপর এমন অভিযোগ তুলতে পারিস না। তিমু আবারও কাঁদতে শুরু করলো। আমি বললাম, কাঁদিস না তিমু, তোর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যাবে। গেলে যাবে, বাচ্চাদের মতো করিস না তো, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। তুমি দেখো, বিয়ের দিন হবু মামানি ঠিকই পালিয়ে যাবে, সমস্ত গহনাপত্র নিয়েই পালিয়ে যাবে। গেলে যাবে, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। তুই ঘরে যা, এখানে থাকলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগলে লাগুক, আমার কিছু হলে কার কি? বোকাদের মতো কথা বলিস না তো। বলবো, আমি তো বোকাই। বোকাদের মতো কথা বললে আমার কোনো দোষ হবে না। অদ্ভুত ঝামেলায় পড়লাম। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারছি না। ঠান্ডায় হাত পা জমে আছে। তিমুটাও ঘরে যেতে চাইছে না। ওকে এখানে রেখে যাওয়াটাও ঠিক হবে না।
রাতভর ঠান্ডায় দাঁড়িয়ে জ্বর টরবা দিয়ে ফেলবে। চোখ মুখ বন্ধ করে লম্বা শ্বাস নিলাম। যথাসম্ভব কোমল গলায় বললাম, তিমু ঘরে যা, তোর ঠান্ডা লেগে যাবে। তিমু বলল, তুমি আমাকে তুই তুই করে কথা বলবে না, এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে। তুমি করে বলবে এই যেমন মাত্রই বললে তিমু ঘরে যা, তোর ঠান্ডা লেগে যাবে, এই কথাটাই তুমি করে বলবে যে তিমু ঘরে যাও, তোমার ঠান্ডা লেগে যাবে। ওর কথায় ভীষণ রকমের বিরক্ত হলাম। ছোটবেলা থেকে তুই করে বলেছি, আজ হঠাৎই তাকে তুমি বলতে হবে, কি অদ্ভুত আবদার। তবে বিরক্তি প্রকাশ করলাম না, যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, তিমু ঘরে যাও, তোমার ঠান্ডা লেগে যাবে। তিমু এক পলক তাকালো, তারপরে ঘরে চলে গেল। আমিও বিছানায় এসে লেপ কম্বলের ভেতর হাত পা চুবিয়ে দিলাম। ফজরের আজান শোনা যাচ্ছে, এক্ষুনি মায়ের গলা পাওয়া যাবে। সে খুব কোমল গলায় বলবে, সাজ্জাদ নামাজ পড়তে ওঠো। খুব ইচ্ছা করলো আজ মাকে আগে উঠে চমকে দেই, দিলাম না, বিছানায় পড়ে রইলাম। মায়ের ডাক শুনতে ভালো লাগে, ভীষণ রকমের ভালো লাগে। আজকে আর কলেজে যাওয়া হয়নি, বাচ্চা গিয়েছে, ওকে বলেছি স্যার আমার খোঁজ করলে জানাতে। স্যারের আমাকে খোঁজ করার কারণ নেই, তবুও বলে এসেছি। তবে কি আমি তিমুর ওই উদ্ভট স্বপ্নে বিশ্বাস করতে শুরু করেছি? হয়তো বা হ্যাঁ, ওই স্বপ্নে আশা আছে, সেজন্যই বোধহয় বিশ্বাস করছি। ধান খেতে কেউ নেই, কোমরে গামছা বেঁধে নিয়েছি, কাজ শুরু করব। ঠিক সেই সময় বাচ্চার মামা এলেন, তার হাতে প্লাস্টিকের টিফিন বক্স। তিনি বাক্সটা আমার হাতে দিলেন, সহজ গলায় বললেন, ভাপা পিঠা আছে, খেয়ে নাও। জি। আহা, দুপুরের খাবারের না, এটা তোমাকে এমনিতেই খেতে দিলাম, তোমার মামি বানালো, খেয়ে নাও। এমন স্বাদের পিঠা আগে পরে খেয়েছো বলে মনে হয় না। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, কৃতজ্ঞ ভঙ্গিতে মাথা ঝাঁকালাম। মামা চলে গেলেন। রোদের তাপ ভালো, কাজ করতে আরাম লাগছে। আজ বিকেলে জায়েদার সাথে দেখা করতে হবে। মেয়েটা তানহার ব্যাপারে খোঁজ দিবে বলেছিল, কিছু জানতে পারলো কিনা কে জানে। দুপুরের খাবার ভালো ছিল, তবে আমার পছন্দ না। ছোট মাছ রান্না, লাউ পাতার বড়া, মলা ঢেলা মাছ আমার কোনো কালেই পছন্দের না। কাটা বেছে খেতে পারি না, আজকেও পারলাম না। লাউ পাতার বড়া দিয়ে কোনো রকমে খেয়ে উঠলাম। কাজের সময় পেরিয়ে যাচ্ছে, দেরি করা যাবে না, বিকেলের আগে সব কাজ শেষ করতে হবে। জায়েদার দুপাশে দুটো বেনি করেছে, কানের এক পাশে দুটো গোলাপ ফুল গুজে রেখেছে, ভালোই লাগছে দেখতে। মেয়েটা রাস্তার পাশেই দাঁড়িয়েছিল, আমাকে দেখেই হাসলো। মাথা নিচু করে চাপা গলায় বলল, আগের দিন এলেন না যে? কাজ ছিল, কিছু জানতে পারলে? জেনেছি। কি জেনেছো? ওই যে সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, তানহা আপুর তাকে একদমই পছন্দ না, বিয়ে করতে চায় না। সে কোনো এক ছেলেকে পছন্দ করে রেখেছে, তাকেই বিয়ে করতে চায়। এই কথা তোমাকে কে বললো? এই নিয়ে আপুর মা আপুকে খুব মেরেছে। আমি তখন ওদের বাড়িতে তেঁতুল চাইতে গিয়েছিলাম, আমাকেও খানিকক্ষণ বকাবকি করলো। তোমাকে বকলো কেন? তেঁতুল চেয়েছিলাম বলে। তেঁতুল পছন্দ? খুব পছন্দ। ঠিক আছে, আমি তোমাকে তেঁতুল এনে দেবো। জায়েদার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো, ঝলমলে গলায় বলল, তানহা আপুর সাথে আমার খুব ভাব হয়েছে। ওই দিন আপুর মা আপুকে মারার পর আমি ওষুধ নিয়ে গিয়েছিলাম। আপু আমায় জড়িয়ে ধরে খুব কাঁদলো। কাঁদতে কাঁদতে বলল, জায়েদা আমি ওই বুড়ো লোকটাকে বিয়ে করতে চাই না। লোকটা আমার চেয়ে 11 বছরের বড়, গুনে গুনে 11 বছর। আর কি বলল? আর কিছু বলেনি, শুধু কেঁদেছে। আচ্ছা তুমি এখন যাও, সন্ধ্যা হয়ে এসেছে। জায়েদা চলে গেল। সন্ধ্যায় বাচ্চার সাথে দেখা, টিউশন পড়তে গিয়েছিল, আমাকে দেখেই থাকলো। স্যার তোকে খোঁজেনি? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোর কাজ কেমন চলছে? ভালোই চলছে, 2-4 দিনে সব ধান কাটা শেষ হয়ে যাবে। তাহলে তো খুব মুশকিল, তোর টাকা জোগাড় হবে না। দীর্ঘশ্বাস ফেলে অল্প হাসলাম। বাচ্চা বলল, আমার কাছে অন্য একটা কাজের সন্ধান আছে। কি কাজ? গরুর দুধ ডেলিভারি দিতে হবে, তবে বেতন খুব অল্প। হোক অল্প, কোথায় করতে হবে তা ঠিক জানি না। আমার এক বন্ধু বলল ওদের গরুর ফার্ম আছে। কোন বন্ধু? আজই পরিচয় হলো, টিউশনিতে এসেছে। বাচ্চা খুব বাচাল, প্রচুর কথা বলে, খুব সহজেই মানুষকে নিজের বন্ধু বানিয়ে ফেলে। আমাদের বাড়িতে তেঁতুল গাছ আছে, গাছ ভর্তি কাঁচা তেঁতুল, এখনো পাকতে শুরু করেনি। সকাল সকাল হাত মুখ ধুয়ে তেঁতুল গাছের কাছে এসে দাঁড়ালাম। গাছে উঠতে আমার কোনো সমস্যা হয় না, কাঠবিড়ালির মতো তরতর করে গাছে উঠতে পারি। তেঁতুল পাড়া শেষ হতেই তিমু এসে গাছের নিচে দাঁড়ালো। ভ্রুকুচকে বলল, এত তেঁতুল দিয়ে কি হবে? জায়েদাকে দেব। কাল বলল ওর তেঁতুল নাকি খুব পছন্দ, তাই পারলাম। তিমু অনেকখানি আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর কিছু না বলে ঘরে চলে গেল। ছোট চাচার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই বাড়ির লোক সংখ্যা বাড়ছে। পার্মানেন্ট লোক না, অতিথি। সকালে খাওয়ার সময় দাদির ছোট বোন ঢুকলেন, তার 2 হাত ভর্তি কমলা লেবু, ঠোঙ্গা ছিঁড়ে ফেলেছেন। ছেঁড়া ঠোঙ্গায় সবগুলো ফল ঠিকঠাক মতো রাখা যাচ্ছে না, ভীষণ রকমের অসুবিধা হচ্ছে, তবুও সামলে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। আমি তাকে দেখেও দেখলাম না, ভাত খেতে লাগলাম। ঘরে ঢুকেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তীক্ষ্ণ গলায় বললেন, সবাই কোথায় গেলি? বেলা 12টার সময় কেউ নাকে তেল দিয়ে ঘুমায় নাকি? ঘড়িতে বেলা 12টা বাজে না, 9টা বাজতে তখনও অনেক বাকি। তার চিৎকার চেঁচামেচি শুনে ফুপু দৌড়ে এলো, আদুরে গলায় বলল, খালা তুমি কখন এলে? এই তো মাত্র এসে দাঁড়ালাম। তা বাড়ির আর সব লোকজন কোথায়? আছে কোথাও, তুমি দাঁড়িয়ে থেকো না, এসো বসো। হাতে করে কি এনেছো? কমলা লেবু? দাও আমার কাছে দাও। তিনি কমলা লেবুর ঠোঙ্গা ফুপুর হাতে দিলেন না, ধরে দাঁড়িয়েই রইলেন। দাদির ছোট বোন মারাত্মক রকমের সুন্দরী, এখনো খানিকক্ষণ রোদে দাঁড়ালে তার গাল লাল হয়ে যায়, যেন তেন লাল না, একদম পাকা টমেটোর মতো লাল। আমি তাকে রাঙা দাদি বলে ডাকি। তিনি আমায় খুব স্নেহ করেন, মাকেও ভীষণ ভালোবাসেন। মা কাপড় ধুচ্ছিল, আর আসতে একটু দেরি হলো। রাঙা দিদি বললেন, বড়
বউ কোথায় ছিলি রে? মা তাকে সালাম দিল, ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, আপনি এখনো এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? তোমার জন্য দাঁড়িয়ে আছি, এই নাও এই কমলাগুলো নাও, এগুলো সবাইকে ভাগ করে দিবে। ফুপু আর চোখে মায়ের দিকে তাকালো। ব্যাপারটা রাঙা দাদির নজরে এলো না। তিনি বললেন, মেহমানদের আনা জিনিস বাড়ির মানুষদের কাছে দিতে হয়। বিয়ে হলে মেয়ের আর বাপের বাড়ির মানুষ থাকে না, তখন তারও বাড়ি মেহমান হয়ে যায়। ফুপু চোখ সরিয়ে ফেলল। দাদি বললেন, যাই হোক, এখানে আর এইভাবে দাঁড়িয়ে থাকিস না, ঘরে গিয়ে বোরকা টোরকা খুল, হাত মুখ ধুয়ে ফেল। রাঙা দাদি বললেন, হ্যাঁ যাচ্ছি। বড় বউ, তোমার শরীর ভালো? শরীর ভালো থাকলে এক কাপ চা বানাও তো, অনেকদিন হলো তোমার হাতে চা খাওয়া হয় না। মা একটু হেসে রান্নাঘরে চলে গেল। আমিও হাসলাম। রাঙা দাদির এই একটা ব্যাপার আমার খুব ভালো লাগে। কাউকে কোনো কাজে বলার আগেই তার শরীরের কথা জিজ্ঞাসা করে নেন, সব সময়ই করেন। এই যেমন বাবাকে বাজার থেকে পান আনতে বলবেন, প্রথমে জিজ্ঞাসা করবেন, বড় খোকা তোর শরীর ভালো তো? শরীর ভালো থাকলে আমার জন্য 1 খিলি পান নিয়ে আয় তো। তোর মায়ের পান, সে পান আমি খেতে পারি না, না জর্দা না কিছু। ওই পান আবার খাওয়া যায় নাকি? তখন আমার খাওয়া দাওয়া শেষ। ঘড়িতে 8:37 বাজে। এক্ষুনি বের হতে হবে। সদর দরজা দিয়ে বেরিয়ে 2 কদম যেতে না যেতেই চিৎকার চেঁচামেচি শব্দ কানে এলো। রাঙা দাদি বাজ খাই গলায় রাগারাগি শুরু করেছেন। তড়ি ঘড়ি করে বসা ঘরে ঢুকলাম। মা তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। রাঙা দাদি বললেন, বউ মানুষ, কান গলা এমন খালি করে রেখেছো কেন? গতবার এসেও তো দেখলাম তোমার কানে গলায় গহনা আছে। মা তার কথার জবাব দিল না, চুপ করে রইল। রাঙা দাদি আগের চেয়েও তীক্ষ্ণ গলায় বলেন, কি হলো? সবুর তোমার গহনাপত্র বেচে দেয়নি তো? না খালাম্মা, সাজ্জাদের আব্বা কিছুই করেনি। তাহলে কে করেছে? তুমি করেছো? এই স্ত্রী গহনা খুলে রাখলে কেমন দেখায়? মা কিছু বলবে তার আগে দাদি বললেন, বড় বউর গহনা আমার কাছে। রাঙা দাদি তেতে উঠলেন। বড় বউর গহনা তোমার কাছে কেন? ওইসব তোর দুলাভাই বানিয়ে দিয়েছিল। এখন ছোটর বিয়ের কথা চলছে, সোনার যে দাম, তাই বড় বউর থেকে চেয়ে নিয়েছি। রাঙা দাদি আরেকটা কথাও বললেন না, চোখ মুখ লাল করে চায়ের কাপে চুমুক দিতে লাগলেন। আমিও আর দাঁড়ালাম না, 9টার ভেতরে যাওয়ার কথা, আজ খুব দেরি হয়ে যাবে। বাদশার মামা ধান খেতে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, দেরি করলে যে? আমি তো ভাবলাম তুমি আর আসবেই না। আমি লজ্জিত মুখে মাথা দোলালাম, নরম গলায় বললাম, বাড়িতে একটু ঝামেলা আছে, তাই দেরি হয়ে গেল। সে হলো, এখন কাজ শুরু করো তো, দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় নেই। রোদ মাথায় উঠলে কাজ করতে কষ্ট হয়ে যাবে। কোমরে গামছা বেঁধে কাজ শুরু করলাম। ধান কাটতে কাটতে এখন আর কোনো অসুবিধা হয় না। বাম হাতে শক্ত করে ধরে এক পোচে কেটে ফেলি। ঘন্টা খানেকের মধ্যে বেশ অনেকটা ধান কেটে ফেললাম। ক্ষেতের এদিকটা একটু ভিজে ভিজে, নরম মাটি, পানি শুকায়নি। এখানকার কাজ বড় জোর 4 দিন আছে, তারপরই শেষ হয়ে যাবে। যে বেতন পাবো, আংটি বানানোর টাকা হবে না। বাচ্চা দুধ ডেলিভারি দেওয়ার ব্যাপারে আর কিছুই বলেনি। কাস্তে ফেলে 2 হাতে মাথার চুল খামচে ধরলাম। আকাশের দিকে তাকিয়েই রইলাম। ইয়া আল্লাহ, আমি তো কোনো খারাপ নিয়ত করিনি। হালাল রোজগারে টাকা দিয়ে মাকে একটা গহনা বানিয়ে দিতে চেয়েছি। আপনি তো ভালো কাজে সাহায্য করতে পারেন, আমাকেও সাহায্য না করেন, একটা উপায় করে দিন যেন আমি মাকে আংটিটা বানিয়ে দিতে পারি। মাথা নামিয়ে কিছুক্ষণ চোখ মুছে ফেললাম। হঠাৎই মনে পড়লো, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গায় তাকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। ধান ক্ষেতের এক পাশে কচু গাছের ঝোপ, অনেক লতি ধরেছে। হুট করে মাথায় একটা বুদ্ধি এলো। দুপুরে খাওয়ার সময় বাদশার মামাকে বললাম, মামা, ধান ক্ষেতের পাশে অনেক কচু গাছ দেখলাম। মামা বললেন, ওই জমিটাও আমার। শেষ মুহূর্তে পরিষ্কার করার লোক পাওয়া গেল না, তাই আর ধান লাগানো হয়নি। মামা, আমি একটা কথা বলবো? বলো। গাছের গোড়ায় অনেক লতি দেখলাম, ওগুলো আমি নেব? শুধু লতি নেবে কেন? লাগলে গাছ শুদ্ধ তুলে নিয়ে যাও। গায়ে গ্রামে অমন কচুর গাছের অভাব নেই। বিকেলের দিকে একটু জোরে হাত চালিয়ে ধানের কাজ শেষ করলাম। কচুর লতি তুলবো। আমাদের ওদিকে বাজারে লতির চাহিদা ভালো। আটি হিসেবে বেচলে 15-20 টাকা করে দাম পাওয়া যায়। খুব খুঁজে খুঁজে তুলে 12 আটি হলো। কলার শুকনো পাতা দিয়ে আটি বেঁধে নিয়েছি, শক্ত করেই বেঁধেছি। বাজারে গিয়ে দেখবো, কচু চাহিদা থাকলে কাল গাছ তুলে নিয়ে যাব। সন্ধ্যাবেলা হলেও